তোমাদের আজকে সম্ভাবনার ওই পেজ নাম্বার 530-এ যে 61 দাগের থেকে অঙ্কগুলো আছে না, এমসিকিউ গুলো, সেখান থেকে করাচ্ছি। আর এটা তোমাদের মনে হয় পার্ট 5, এটা পার্ট 5 ভিডিও। দেখো অঙ্কটা কি বলেছে, একটি শত্রু বিমান বিধ্বংসী বন্দুক থেকে পলায়মান শত্রু বিমানের দিকে সর্বাধিক 4টি গুলি নিক্ষেপ করা যায়। সর্বাধিক কটা? সর্বাধিক 4টে গুলি নিক্ষেপ করা যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ গুলি দিয়ে শত্রু বিমানকে আঘাত করার সম্ভাবনা যথাক্রমে 0.4, 0.3, 0.2 ও 0.1 হলে বন্দুকটি শত্রু বিমানের আঘাত করার সম্ভাবনা কত বার করতে হবে। ঠিক আছে, এখানে কি আছে? এখানে আছে যে সর্বাধিক 4টে গুলি, একটা বিমান সে হচ্ছে 4টে গুলি নিক্ষেপ করছে। তাহলে যে শত্রু বিমানটা যাচ্ছে, তো শত্রু বিমানটাকে আঘাত করার সম্ভাবনা, মানে প্রথম গুলি দ্বারা আঘাত করার সম্ভাবনা, দ্বিতীয় গুলি দ্বারা আঘাত করার সম্ভাবনা, তৃতীয় গুলি দ্বারা আঘাত করার সম্ভাবনা এবং 4 নম্বর গুলি দ্বারা আঘাত করার সম্ভাবনা, এগুলো বলে দেওয়া আছে। তাহলে আমরা ধরছি প্রথম গুলি দ্বারা যে শত্রু বিমানকে আঘাত করার ঘটনা হচ্ছে এ, তাহলে প্রবাবিলিটি অফ এ কত? প্রবাবিলিটি অফ এ হচ্ছে এখানে দেওয়া আছে 0.4। সেম ভাবে দ্বিতীয় গুলি দ্বারা আঘাত করার ঘটনাটার নাম দিচ্ছি বি, তাহলে প্রবাবিলিটি অফ বি কত? 0.3। তৃতীয় গুলি দ্বারা আঘাত করার প্রবাবিলিটির নাম দিচ্ছি প্রবাবিলিটি অফ সি, যেটা 0.2। আর চতুর্থ গুলি দ্বারা আঘাত করার প্রবাবিলিটির নাম দিচ্ছি প্রবাবিলিটি অফ ডি, যেটা 0.1। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা বার করব প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হবে? 1 - 0.4, তাহলে কত? 0.6। আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, এটা কত হবে? 1 - 0.3, মানে কত? 0.7। প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট কত হবে? 1 - 0.2, তাহলে এটা আসবে 0.8। আর প্রবাবিলিটি অফ ডি কমপ্লিমেন্ট ওটা কত হবে? 1 - 0.1, মানে কত? 0.9। বুঝে গেছে? এবার আমাদেরকে কি বার করতে বলেছে? এবার আমাদেরকে বার করতে বলেছে যে বন্দুকটির শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা কত বার করতে হবে। তাহলে আমরা লিখব বন্দুকটির শত্রু বিমানকে আঘাত করার ঘটনা সমান 1 - probability of A complement into probability of B complement into probability of C complement into probability of D complement। ঠিক আছে, তাহলে এটা 1 - 0.6 into 0.7 into 0.8 into 0.9, তাহলে ইজ ইকুয়াল টু 1 মাইনাস এদিকে 0.6 into 0.7 মানে 0.42 ইন্টু এটা 0.72। ঠিক আছে, 0.42 এবং 0.72 গুণ করা যাক। 0.42 ইন্টু 0.72, তাহলে কত আসছে? এটা আসছে 1 - 0.3024। ঠিক আছে, হ্যাঁ এটা আবার বিয়োগ করলে কত হবে? এটা হবে 6, এটা 7, এটা 9 আর এটা হচ্ছে 6, তাহলে 0.6976 মানে 6976 অ্যান্সার। তাহলে তোমাদের এখানে অ্যান্সার হবে অপশন ডি এরটা, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেছে? তারপর 62 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে এ ও বি দুই অংশের সমন্বয়ে কোনো কোম্পানির একটি বস্তু উৎপাদিত হয়। বোঝা গেছে? এ অংশের উৎপাদন পদ্ধতিতে 100টির মধ্যে প্রায়শই 9টি ত্রুটিপূর্ণ হয়, আবার বি অংশের উৎপাদন পদ্ধতিতে প্রায়শই 100টির মধ্যে 5টি ত্রুটিপূর্ণ হয়। তাহলে সংগৃহীত বস্তু সমূহ ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত? চলো অঙ্কটা করা যাক। তাহলে এ অংশ দ্বারা আমাদের এখানে কি বলেছে, যে মানে একটা বস্তু তৈরি করতে এ ও বি দুই অংশের সমন্বয়ে একটা বস্তু তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এ অংশ দ্বারা উৎপাদিত বস্তু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত হবে? এটার নাম দেবো আমরা প্রবাবিলিটি অফ এ। এখানে কটা ত্রুটিপূর্ণ তৈরি করে? 9টা, তাহলে 9/100। বোঝা গেছে? 100টার মধ্যে প্রায়শই 9টা ত্রুটিপূর্ণ হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ তাই 9/100 হয়েছে।
বুঝে গেছে? তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হবে? 1 - 9/100 মানে 91 বাই কত? 100। এবার এ অংশ দ্বারা উৎপাদিত বস্তু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা আমরা বার করলাম। আর এইটা যেটা এ কমপ্লিমেন্ট বার করেছি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এটা মানে কি? এ অংশ দ্বারা উৎপাদিত বস্তুর ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। এটা কি? ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। এবার তাহলে আমরা লিখব বি অংশ দ্বারা উৎপাদিত বস্তুর ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এটা নাম কি দেবো? প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি কত হবে? এখানে বি বস্তু মধ্যে 100টির মধ্যে প্রায় 5টি ত্রুটিপূর্ণ হয় আর কি, ঠিক আছে? তাহলে এটা 5/100 হবে। বি অংশ দ্বারা উৎপাদিত বস্তু ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত হবে? মানে আমাদেরকে বার করতে হবে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। কত হবে? 1 - 5/100 মানে কত? 95/100। বুঝে গেছে? এবার তাহলে আমাদেরকে কি চেয়েছে? আমাদের চেয়েছে সংগৃহীত বস্তুসমূহ ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। সংগৃহীত বস্তুসমূহ ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। তাহলে সংগৃহীত বস্তুসমূহ ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা হবে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইনটু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইনটু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত? 91/100। আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত? 95/100। এবার দুটো গুণ করো, তাহলে কত আসবে? 91 × 95 কত আসছে? 91 × 95 আসছে 8645। 8645 বাই এটা কত? 10,000। এটা ভাগ করো, ভাগ করলে কত আসবে? 0.8645। এইটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার আসছে তোমাদের 0.8645। মানে হচ্ছে তোমাদের এখানে অপশান এটাও আছে 0.8645, অপশন ডিটাও আছে 0.8645, দুটো সেম আছে। তাহলে অ্যান্সার কি হবে? এ এরটাও হচ্ছে অ্যান্সার, আবার ডি এরটাও হচ্ছে, একই তো দেওয়া দুটো নাকি? 0.8645, হ্যাঁ ডি এরটাও 0.8645। তাহলে এ ডি দুটোই অ্যান্সার হবে। বুঝে গেছে? ঠিক আছে, দেখে নাও এটা বোঝা গেল কিনা। তারপরে অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে শিশুদের 3টি দলে যথাক্রমে 3 জন বালিকা ও 1 জন বালক, ঠিক আছে? তারপরে আছে 2 জন বালিকা ও 2 জন বালক এবং 1 জন বালিকা ও 3 জন বালক আছে। প্রত্যেক দল থেকে যথেচ্ছ 1 জন শিশু নির্বাচন করা হয়। তাহলে নির্বাচিত দলে 1 জন বালিকা ও 2 জন বালক থাকার সম্ভাবনা কত বার করতে হবে। তাহলে প্রথম দল আমরা লিখব কি? প্রথম দল। প্রথম দল, প্রথম দল। দ্বিতীয় দল, আর এটা কি? তৃতীয় দল। প্রথম দলে বয় কটা আছে? 1 পিস, ঠিক আছে? তাহলে বয় আছে একটা, গার্ল আছে কটা? 3টে, ঠিক আছে? দ্বিতীয় দলে বয় আছে 2টো, গার্ল আছে 2টো। আর তৃতীয় দলে বয় আছে 3টে আর গার্ল আছে একটা। বোঝা গেছে? টোটাল কত করে আছে? টোটাল আছে 4টে করে, প্রত্যেকটা দলে 4 জন করে সদস্য আছে। এবার আমাদেরকে কি বলেছে কোশ্চেনে? দেখো কোশ্চেনে বলেছে যে প্রত্যেক দল থেকে 1 জন শিশু নির্বাচন করা হয়। মানে এখান থেকে একটা বাচ্চা নেওয়া হচ্ছে, এখান থেকে একটা বাচ্চা নেওয়া হচ্ছে, এখান থেকে একটা বাচ্চা নেওয়া হচ্ছে, শিশু নেওয়া হচ্ছে। তাহলে কি হবে? তাহলে 1 জন বালক আর 2 জন বালিকা হওয়ার সম্ভাবনা কত? তাই তো না, আমি উল্টো বলছি, 1 জন বালিকা এবং 2 জন বালক হওয়ার সম্ভাবনা কত? 1 জন বালিকা, 2 জন বালক। বুঝা গেছে? এটার মানে হচ্ছে যে এই যে 3টে শিশু নেওয়া হচ্ছে, তো 3টে শিশু নিলে আমাদেরকে 1 জন বালিকা আর 1 জন বালকের সম্ভাবনা কত হবে বার করতে হবে। বুঝা গেছে? 3টে কেস আসতে পারে এখানে। কি 3টে কেস আসবে? 1 নম্বর কেস, 2 নম্বর কেস আর 3 নম্বর কেস। প্রথম কেস কি বলছে? প্রথম কেস এইখান থেকে আমাদেরকে কজনকে নিতে পারবো? আমরা নিতে পারবো 1 জনকে। কজনকে নিতে পারবো? 1 জনকে। এখানে কি কি আসতে পারে? এই যে প্রথম দল থেকে যে আমরা 1 জনকে নিচ্ছি, সে হয়তো ছেলে হলো,
বুঝা গেছে? দ্বিতীয় দল থেকে যে আমরা একজনকে নিচ্ছি সে হয়তো কি বালিকা হলো, গার্ল, আর তৃতীয় দল থেকে আমরা আরেকটা ছেলে নিচ্ছি। তাহলে আমরা তো পেয়ে গেলাম যে একজন বালিকা আর দুজন বালক আছে, একজন বালিকা দুজন বালক, বোঝা গেছে? তারপর না হলে এইখান থেকে এই প্রথম দল থেকে একজন বালিকা নিলাম, ঠিক আছে, তারপরে দুটো দল থেকে একজন করে বালক নিলাম। আর 3 নম্বর কেসে বলছে যে আমরা হয়তো প্রথম দল থেকে একটা বালক নিলাম, দ্বিতীয় দল থেকে একটা বালক নিলাম এবং তৃতীয় দল থেকে একটা কি মেয়ে নিলাম, বুঝা গেছে? মানে বালিকা নিলাম আর কি। এবার প্রতি ক্ষেত্রে আমরা সম্ভাবনা কত সেগুলো বার করি, ঠিক আছে? সম্ভাবনা, একটা ছক বানালাম। দেখো এখানে এই যে আমরা একটা ছেলে নিচ্ছি, কটা ছেলের মধ্যে থেকে? একটা ছেলের মধ্যে থেকে। তাহলে একটা ছেলের মধ্যে থেকে একটা ছেলে নেওয়া যায় করকম উপায়? একরকম উপায়। তাহলে এটা 1C1, মানে 1C1 মানে একরকম উপায়, বোঝা গেল? এবার ইন্টু আমরা দ্বিতীয় দল থেকে একটা মেয়ে নিচ্ছি, কটা মেয়ে আছে দ্বিতীয় দলে? দুটো। তাহলে দুটো মেয়ে থেকে যে কোনো একটা মেয়ে নির্বাচন করা যায় 2C1 রকম উপায়। তাই লিখে দাও ইন্টু 2C1 ইন্টু আমরা তৃতীয় দল থেকে একটা ছেলে নিচ্ছি, কটা ছেলের মধ্যে থেকে? 3টে ছেলের মধ্যে থেকে। তাই 3টে ছেলের মধ্যে থেকে একটা ছেলে নেওয়া যেতে পারে 3C1 রকম উপায়। তাহলে ইন্টু 3C1। আর এই প্রথম দল থেকে কজনকে নিচ্ছি? একজনকে। কতজনের মধ্যে থেকে? 4 জনের মধ্যে থেকে। তাহলে 4C1 ইন্টু ইন্টু কি আমরা এই দ্বিতীয় দল থেকে একজনকে নিচ্ছি, দ্বিতীয় দলে হচ্ছে কজন আছে টোটাল? 4 জন। 4 জনের মধ্যে থেকে একজনকে নির্বাচন করা যায় 4C1 রকম উপায়। তাহলে এখানেও 4C1 ইন্টু আবার আমরা তৃতীয় দলে 4 জন আছে, সেইখান থেকে আমরা একজনকে নির্বাচন করছি করকম উপায়? 4C1 রকম উপায়, বোঝা গেছে? তাহলে উপরে কি আসছে? উপরে আসছে 1 ইন্টু 2 ইন্টু 3 বা এখানে 4 ইন্টু 4 ইন্টু 4। তাহলে আসছে এটা 6 এর 64 আর 64 এটা 6। তারপরে সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসে একটা বালিকা নেওয়া হচ্ছে। কজন বালিকা আছে? 3 জন বালিকা আছে। তাহলে 3 জন বালিকা থেকে একজন বালিকা নির্বাচন করা যায় 3C1 রকম উপায় ইন্টু এই দ্বিতীয় দল থেকে আমরা একটা ছেলে নিচ্ছি, মানে একটা ছেলে নিচ্ছি। কজন আছে? 2 জন আছে। 2 জন ছেলে থেকে একজন ছেলে নির্বাচন করা যায় 2C1 রকম উপায়। আর তৃতীয় দল থেকে একটা ছেনা নিচ্ছি, তো কজন ছেনা আছে? 3 জন ছেনা আছে। 3 জন ছেনা থেকে একজন ছেনা নির্বাচন করা যায় 3C1 রকম উপায়। আর নিচে এই স্যাম্পল স্পেসের যে নমুনা বিন্দু কত হবে? এই হবে 4 ইন্টু 4 ইন্টু 4 মানে 64 হবে, একই হবে সেম। মানে এখানে 4 জন থেকে একজন নিচ্ছি, এখানেও 4 জন থেকে একজন নিচ্ছি, এখানেও 4 জন থেকে একজন নিচ্ছি, তাহলে সেম জিনিস আছে। তাহলে এখানে 64 লিখে দিচ্ছি। তাহলে উপরে আসবে 3 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কত আসছে? 18 বাই 64, বোঝা যাচ্ছে? ইজি জিনিস, ইজি জিনিস একদম, চাপ নিয়ে লাভ নেই, ঠিক আছে? চাপ দাও, চাপ নিয়ে লাভ নেই। আচ্ছা, এরপরে হচ্ছে এই একটা বালক থেকে একটা বালক নেওয়া হচ্ছে করকম উপায়? 1C1 রকম উপায়। 1C1 ইন্টু দুটো বালক থেকে একটা বালক নেবো করকম উপায়? 2C1 রকম উপায় ইন্টু আমরা এখান থেকে একটা মেয়ে নেবো একটা মেয়ে থেকে, তাহলে করকম উপায়? 1C1 রকম উপায়। আর নিচে 64 থাকবে। তাহলে এটা কত হচ্ছে? 2 এর 64। তাহলে অতএব নির্ণেয় সম্ভাবনা, কিসের সম্ভাবনা? সম্ভাবনা হচ্ছে 6/64 প্লাস 18/64 প্লাস 2/64। তাহলে নিচে কত থাকবে? যে থাকবে 64, উপরে আসবে 6 প্লাস 18 24 প্লাস 2 26, তাহলে 26/64। এবার করবো কাটাকুটি, 13 বাই কত? 32। অ্যান্সার হবে 13/32। এটা অপশানে আছে 13/32? ইয়েস আছে। তাহলে অপশান হচ্ছে কত? বি এরটা, তাই তো? অপশান বি এরটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে অপশান বি, বোঝা গেছে? ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। করে নাও এটা। 64তে অঙ্কটা দেখো, তোমাদের কি বলেছে দেখো। এখানে বলেছে যে একটি ছতল বিশিষ্ট পাশা এমন ঝোঁক আছে যে অযুগ্ম সংখ্যা যতবার পড়ে যুগ্ম সংখ্যা তার দ্বিগুণ সংখ্যক পড়ে। পাশা
টি দুবার ছোড়া হলে দুবারে প্রাপ্ত সংখ্যার সমষ্টি যুগ্ম হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, হ্যাঁ এটা হোমওয়ার্ক, এটা তোমরা ঘরে করিও। একটা দুটো একটু হোমওয়ার্ক দিই। 65টা করাচ্ছি। 65টা কি বলেছে দেখো, যে একটি ঝোঁকশূন্য পাশার 3টে তল হলুদ কালার করে দেওয়া আছে। ঠিক আছে, আর কি বলেছে দেখো, যে 2টি তল লাল এবং 1টি তল নীল কালারের করা হয়েছে। পাশাটি 3বার নিক্ষেপ করা হলো। কবার নিক্ষেপ করা হয়েছে? 3বার। 3বার নিক্ষেপ করা হলো। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নিক্ষেপে যথাক্রমে হলদে, লাল এবং নীল পড়ার সম্ভাবনা কত? বোঝা গেছে? তাহলে প্রথমবার নিক্ষেপে কি চেয়েছে? প্রথমবার নিক্ষেপে চেয়েছে হলুদ পড়ার সম্ভাবনা কত। তাহলে আমরা লিখবো এ। এ হচ্ছে কি? এ হচ্ছে হলুদ পড়ার ঘটনা। বোঝা গেল? এডিটর দেখা যাচ্ছে? সরি, ক্যামেরাম্যান লেখাগুলো কি দেখা যাচ্ছে? পড়ার ঘটনা। প্রবাবিলিটি অফ এ কত হবে? 3/6। 6টা তলের মধ্যে 3টে তল যেহেতু হলুদ, তাহলে হচ্ছে হলুদ পড়ার সম্ভাবনা কত হবে? 3/6। এবার বি হচ্ছে, বি কি বলেছে? আরেকটা কালার কি বলেছে? আরেকটা কালার বলেছে লাল। লাল হচ্ছে কটা তল করা হয়েছে? লাল করা হয়েছে 2টি তল। তাহলে বি হচ্ছে লাল পড়ার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ বি, এটা যে এই যে দ্বিতীয়বার যে আমরা ওই পাশাটাকে ছুঁড়ে দিচ্ছি, ঠিক আছে, তখন তাতে ওই লাল পড়ার ঘটনা, প্রবাবিলিটি অফ বি কত হবে? 2/6। আর সি হচ্ছে নীল পড়ার ঘটনা। নীল কটা তল করা আছে? একটা তল। নীল পড়ার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ সি কত হবে? 1/6। অতএব নির্ণয় সম্ভাবনা কত হবে? 3/6 ইন্টু 2/6 ইন্টু 1/6। ঠিক আছে, তাহলে এটা কেটে 2 কেটে আছে, তাহলে এটা 1/36 হবে অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? অ্যান্সারটা লিখবো যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নিক্ষেপে যথাক্রমে হলদে, লাল ও নীল পড়ার সম্ভাবনা হবে 1/36। মানে অ্যান্সার হচ্ছে ডি এরটা, 1/36। প্রথমবার নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করা হলে হলুদ পড়ার সম্ভাবনা। দ্বিতীয়বার নিক্ষেপ করা হলো, তাহলে হচ্ছে লাল পড়ার সম্ভাবনা। আর তৃতীয়বার নিক্ষেপ করা হলো, তাহলে নীল পড়ার সম্ভাবনা। তাহলে 3টে গুণ করে দাও, করে দিয়ে কত বেরিয়ে গেল? 1/36। সেটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? তারপর 66 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে এ ও বি এর মধ্যে ঝোঁকশূন্য পাশা নিয়ে খেলা হয়। যে প্রথম 6 ফেলতে পারবে সে জিতে যাবে। যদি এ খেলা আরম্ভ করে তাহলে এর জেতার সম্ভাবনা কত? কার জেতার সম্ভাবনা? এর খেলায় জেতার সম্ভাবনা কত? এ আর বি তারা খেলা শুরু করেছে পাশা নিয়ে। যখনই 6 পড়ে যাবে জিতে যাবে। যে 6 ফেলতে পারবে সেই জিতে যাবে, যার আগে 6 পড়বে সেই জিতে যাবে। তাহলে এর জেতার সম্ভাবনা কত সেটা বার করতে হবে যখন এ খেলাটা স্টার্ট করবে। বোঝা গেছে? এবার প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে এর 6 পড়ার সম্ভাবনা। এর 6 পড়ার সম্ভাবনা কত হবে? 1/6। ঠিক আছে, বি এর 6 পড়ার সম্ভাবনা কি? প্রবাবিলিটি অফ বি কত? 1/6। ক্লিয়ার? তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হবে? 6 না পড়ার সম্ভাবনা কত হবে? 5/6। আর এইদিকে বি এর 6 না পড়ার সম্ভাবনা হবে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, যেটা হবে 5/6। ঠিক আছে, তারপর আমরা ধরছি কি এ খেলা স্টার্ট করছে। ঠিক আছে, 6 পড়লেই খেলা জিতে যাবে। তাহলে এ জেতার সম্ভাবনা কত বার করুন। তাহলে আমাদের কাজ হচ্ছে ডি হচ্ছে এ জেতার ঘটনা। ডি হচ্ছে এ জেতার ঘটনা। তাহলে ডি সমান কি হতে পারে? এ প্রথমবারই 6 ফেলে দিয়েছে। বোঝা গেছে? এ প্রথমবারই যদি 6 ফেলে দেয় তাহলে এ জিতে গেল। তাহলে এ, ঠিক আছে, ইউনিয়ন, এবার কি হতে পারে? এবার হতে পারে এ 6 ফেলতে পারলো না, তাই তো, মানে এ কমপ্লিমেন্ট, এ 6 পড়লো না। ইন্টারসেকশন বি, আবার এ এ এ যখন 6 ফেলতে পারলো না তখন আবার কি বি এর কাছে চান্স আসবে। তো বি আবার ফেললো, তাহলে বি যদি 6 ফেলে দেয় তাহলে গল্প শেষ। কিন্তু 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 আমরা বার করছি এর জেতার ঘটনা।
যদি বি 6 ফেলে দেয় তাহলে তো বি জিতে যাবে, তাহলে ওইটা আমরা নেবো না। তাহলে আমরা কি ধরবো যে এ 6 ফেলতে পারলো না, তারপর বি এর যখন চান্স আসবে বিও 6 ফেলতে পারবে না, তাহলে বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, তারপর আবার ইন্টারসেকশন বি যখন 6 ফেলতে পারলো না, তারপর আবার এ এর কাছে চান্স আসবে, তারপর এ 6 ফেলে দিল, তাহলে এ জিতে গেল। আবার ইউনিয়ন, ইউনিয়ন আবার কি আসতে পারে, এ 6 ফেলতে পারলো না, বি এর কাছে গেল, বি 6 ফেলতে পারলো না, আবার এর কাছে এলো, এ 6 ফেলতে পারলো না, আবার বি এর কাছে গেল, বি 6 ফেলতে পারলো না, কিন্তু তারপরে এবার এ 6 ফেলে দিল। ঠিক আছে, তারপর ইউনিয়ন এইভাবে চলতে থাকবে। বোঝা গেছে? এবার হচ্ছে আমরা প্রবাবিলিটি চাপাবো দুদিকে, তাহলে প্রবাবিলিটি অফ ডি ইজ ইকুয়াল টু এটার পুরোটার প্রবাবিলিটি, কেমন কালি ফুটছে তো। এবার এই ঘটনাগুলো যেহেতু পৃথক, তাহলে আমরা এটা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ প্লাস ডট 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 ডট। এবার এই এ বি ঘটনাগুলো স্বাধীন, তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এগুলো কি স্বাধীন, ঠিক আছে, স্বাধীন ঘটনা। তাহলে আমরা এগুলোকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ প্লাস এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এ প্লাস ডট ডট করে চলছে। এবার কি করব, এবার পটাপট করে এই মানগুলো এখানে বসো, ঠিক আছে, এই মানগুলো পটাপট করে বসানো যাক। প্রবাবিলিটি অফ ডি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ হচ্ছে কত, 1 এর 6 প্লাস 6 প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টের ভ্যালু কত 5/6 ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের ভ্যালু কত 5/6 ইন্টু প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত 1/6 বসিয়ে দাও প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টের ভ্যালু কত 5/6 বসাও ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত 5/6 বসাও, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত আবার 5/6 বসাও, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত 5/6 বসাও ইন্টু প্রবাবিলিটি অফ এ কত 1/6। 1 2 3 4 5 1 2 3 4 5 প্লাস ডট ডট করে চলতে থাকবে। এবার প্রবাবিলিটি অফ ডি, এখান থেকে আমরা কি কমন নিতে পারি 1/6 কমন নিতে পারি, তাহলে 1/6 কমন নিয়ে নাও, ঠিক আছে, তাহলে 1/6 কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে 1 প্লাস এটা কত, এটা 5 স্কোয়ার বাই 6 স্কোয়ার, মানে এটাকে আমরা লিখছি 5/6 এর হোল স্কোয়ার প্লাস এটা আসছে কত 1/6 কমন নিয়ে নিলে 5/6 এর হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট করে কত দূর যাবে ইনফিনিটি পর্যন্ত, তাই তো। এবার তাহলে এটা অসীম গুণোত্তর শ্রেণীর যোগফলের ফর্মুলা ইউজ করতে হবে, মনে আছে ক্লাস 11-এ ছিল, যদি ইনফিনিটি পর্যন্ত এরকম ভাবে যায় তাহলে এস এন হবে 1/1 - r 1/1 - r, এখানে r কত, r হচ্ছে 5/6 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে r, বুঝে গেছে। তাহলে এটা অ্যান্সার কি আসবে ইজ ইকুয়াল টু দিয়ে 1/6 ইন্টু 1/1 - r, r মানে হচ্ছে এখানে কত 5/6 এর হোল স্কোয়ার, 1/6 ইন্টু 1 এটা আসছে 36 - 25 বাই কত 36, 1/6 ইন্টু 36 বাই কত 36/11, তাই তো। তাহলে এইটা কেটে গেল 6 আর 36, তাহলে 6, তাহলে 6 এর 11 হবে অ্যান্সার। দেখো অ্যান্সার আছে কিনা আদৌ, অ্যান্সার আছে সি এরটা, হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে সি, কত 6/11, বোঝা গেছে। এই অসীম গুণোত্তর শ্রেণীর এটা যোগফলের ফর্মুলা ইউজ করা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এ ছিল, একটু ভুলে গেলে একটু মনে করে নাও, দেখো বুঝতে পেরেছো কিনা, কোথাও কিছু আটকালে বলিও,
৬৭ দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এখানে বলেছে যে এ বি এবং সি পর্যায়ক্রমে একটি ঝোঁক শূন্য মুদ্রা উৎক্ষেপণ করে, ঠিক আছে, যে প্রথমে হেড ফেলে সে জিতে যায়। তাহলে প্রত্যেকের জয়লাভ করার সম্ভাবনা কত? প্রত্যেকের মানে আগের অঙ্কটা ছিল শুধুমাত্র এর জয়লাভ করার সম্ভাবনা, এখানে হচ্ছে এ বি আর সি তিনজনেরই আমাদেরকে জয়লাভ বার করার সম্ভাবনা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ঝোঁক শূন্য মুদ্রা মানে হচ্ছে ঝোঁক শূন্য মুদ্রা কি পড়তে পারে? হেড অথবা টেল। হেড পড়লেই জিতে যাবে, খেলা শেষ, বাড়ি চলে যাবে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এর হেড পড়ার ঘটনা, এর হেড পড়ার ঘটনা, ওকে। তাহলে প্রবাবিলিটি অফ এ কত? হাফ। প্রবাবিলিটি অফ বি, এটা কি হচ্ছে? বি এর হেড পড়ার ঘটনা, সরি ঘটনা না, প্রবাবিলিটি, হাফ। আর সি হচ্ছে কি? সি হচ্ছে সি এর হেড পড়ার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ সি কত হবে? হাফ। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হবে? হাফ। প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত হবে? হাফ। আর প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট কত হবে? হাফ। এই কমপ্লিমেন্টটা কি? হেড পড়ছে না, হেড পড়ছে না তো কি পড়ছে? টেল পড়ছে, বোঝা গেছে। এবার আমরা লিখবো এর জেতার সম্ভাবনা, এটা আমরা বার করছি আর কি, ঠিক আছে, এর জেতার সম্ভাবনা। তাহলে আমরা কি করব? একটা ঘটনা নিয়ে নিচ্ছি ডি, একটা ঘটনা কি নিয়ে নিচ্ছি? ডি নিয়ে নিচ্ছি। ডিটা হচ্ছে কি? এর জেতার ঘটনা, এর জেতার ঘটনা। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হবে? ডি ইজ ইকুয়াল টু হতে পারে এ প্রথমে কয়েন টস করলো, হেড পড়লো, জিতে গেল, ঘর চলে যাও এবার, ঠিক আছে। তাহলে ডি কি লিখবো? ডি হচ্ছে ইজ ইকুয়াল টু এ, না হয় কি হবে? এ হেড ফেলতে পারলো না, বি এর কাছে গেল, বিও হেড ফেলতে পারলো না, তারপর সি এর কাছে গেল, সিও হেড ফেলতে পারলো না, তারপরে এর কাছে এলো, এ হেড ফেললো, খেলা শেষ, যে যার বাড়ি চলে যাও, ঠিক আছে। তাহলে এ হেড ফেলতে পারলো না, এ হেড ফেলতে পারলো না, তারপর বি এর কাছে গেল, যখনই হেড ফেলতে পারছে না তারপর তো আবার বি এর কাছে যাবে, তাই তো? যদি বি হেড ফেলে দেয় তাহলে খেলা শেষ, কিন্তু আমাদেরকে তাহলে কে জিতে যাবে? বি জিতে যাবে, আমাদেরকে ওইটা চাই না। কাকে জেতানো চাই? এ কে, বুঝা গেছে। তাহলে এ হেড ফেলতে পারলো না মানে টেল ফেললো, বি টেল ফেললো, সি টেল ফেললো, আবার এর কাছে গেল, এ হেড ফেলে দিল, বুঝা গেছে। সরি, এটা ইন্টারসেকশন না, এটা ইউনিয়ন হবে। তারপর ইউনিয়ন, এ হেড ফেলতে পারলো না, বি হেড ফেলতে পারলো না, সিও হেড ফেলতে পারলো না, তারপর এর কাছে এলো, এও আবার হেড ফেলতে পারলো না, তারপর আবার বি এর কাছে গেল, বিও হেড ফেলতে পারলো না, সি এর কাছে গেল, সিও হেড ফেলতে পারলো না, তারপর এর কাছে এলো, এ হেড ফেলে দিল, এইভাবে চলতে থাকবে, বুঝা গেছে। এবার উভয় পক্ষে প্রবাবিলিটি চাপাও। তাহলে প্রবাবিলিটি অফ ডি is equal to probability of A union probability of A complement intersection B complement intersection C complement intersection A plus union। আগের অঙ্কের মতো যদি বলি একবারে প্রবাবিলিটি চাপিয়ে তারপর এই ঘটনাগুলো যেহেতু পৃথক পৃথক তাই এগুলো ডাইরেক্ট একবারে প্লাস করে দিচ্ছি, ঠিক আছে, প্লাস করে দিই আগের অঙ্কটারই মতো আর কি। Probability of A complement intersection B complement intersection C complement intersection A complement intersection B complement intersection C complement intersection A। আচ্ছা, এটা ইউনিয়ন হবে, ঠিক আছে। এবার কি করছি? এই ঘটনাগুলো সব কি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমরা এগুলো লিখতে পারি probability of D is equal to probability of A plus probability of A complement into B complement, probability of B complement into probability of C complement into probability of A plus probability of A complement into probability of B complement into probability of C complement into probability of A complement, probability of B complement into probability of C complement into probability of A complement প্লাস করে চলতে চলতে থাকবে, ঠিক আছে। এবার পটাপট করে এই মানগুলো বসাও, ঠিক আছে। কিরকম ভাবে বসাবে? পটাপট করে বসানো যাক। প্রবাবিলিটি অফ ডি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এর ভ্যালু কত? হাফ, বসিয়ে দাও, সবই তো হাফ আছে, সব হাফ বসিয়ে দাও। তাহলে হাফ, কটা হাফ বসবে? 1 2 3 4, 4টে হাফ বসিয়ে দাও। তারপর আবার এখানে কটা হাফ বসবে? 1 2 3 4 5 6 7, 7টা হাফ বসবে। তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ
তাহলে 3 4 5 6 7 প্লাস ডট 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 করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তারপর এখান থেকে কি কমন যাবে, হাফ কমন যাবে, হাফ কমন নিয়ে নাও। তাহলে কি পড়ে থাকছে, দেখে 1 প্লাস একটা হাফ কমন নিয়ে নিলে এটা হচ্ছে হাফের হোল কিউব, প্লাস এখানে একটা হাফ কমন নিলে থাকছে হাফের হোল টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। এটা অসীম গুণোত্তর শ্রেণী। অসীম গুণোত্তর শ্রেণী যোগফল বার করার ফর্মুলা কি আগে লিখেছিলাম, এস এন সমান 1/1 মাইনাস আর। বোঝা গেছে? তাহলে এখানে হাফ ইন্টু এখানে হচ্ছে আর কত, আর হচ্ছে 1/2 এর হোল কিউব, এটা হচ্ছে আর এখানে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে 1/1 মাইনাস 1/8, মানে আর এর জায়গায় আমরা বসাচ্ছি কি 1/2 এর হোল কিউব, তাহলে কত আসছে 1/8। এবার করব কাটাকুটি, ঠিক আছে? তাহলে এটা আসছে ওপরে আসছে 8 আর 7, তাহলে কেটে গেল, তাহলে এটা আসছে 4/7। তাহলে এর জেতার সম্ভাবনা হচ্ছে 4/7। বোঝা গেছে? এবার এইভাবে আমরা আবার বি এর সম্ভাবনা বার করব, সি এর সম্ভাবনা বার করব। হ্যাঁ, দেখে নাও আগে এখন পর্যন্ত দেখে নাও, তারপর আবার বি এর করতে হবে। তারপর বি এর সম্ভাবনাটা বার করি। লিখছি ই হচ্ছে কি, ই হচ্ছে বি এর জেতার ঘটনা, ঠিক আছে? তাহলে প্রথমে এ টস করলো, টেল ফেলে দিল, হেড ফেলতে পারলো না, তাহলে এ জিতলো না, বি এর কাছে গেল, বি হেড ফেলে দিল, জিতে গেল, ঠিক আছে? ইউনিয়ন এ টস করলো পড়লো না, বি টস করলো পড়লো না, সি টস করলো পড়লো না, আবার এ এর কাছে গেল টস করলো পড়লো না, আবার বি এর কাছে গেল টস করলো পড়ে গেল, ঠিক আছে? ইউনিয়ন আবার এ টস করলো পড়লো না, বি টস করলো পড়লো না, সি টস করলো হেড পড়লো না, তারপর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, আবার সি এর কাছে গেল, সি টস করলো পড়লো না, তারপর এ টস করলো পড়লো না, বি টস করলো পড়ে গেল, এইভাবে চলতে থাকবে। এবার প্রবাবিলিটি অফ ই সমান প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট intersection C complement intersection A complement intersection B complement intersection C B। তাহলে এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, ঠিক আছে? তাহলে আমরা এগুলো কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ ই ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি প্লাস এইভাবে লিখে যাই। ঠিক আছে, তাহলে সব মানগুলো বসাও পটাপট করে, সব হাফ বসিয়ে দাও। তাহলে এটা হাফ ইন্টু হাফ প্লাস হাফ কটা আছে 1 2 3 4 5, তাহলে 5টা হাফ, মানে কটা আছে 1 2 3 4 5 6 7 8, 8টা হাফ, 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এবার এখান থেকে কি কমন নেবো, 1/4 কমন নিয়ে নিই, ঠিক আছে? 1/4 কমন নিয়ে নাও। তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস 1/4 কমন নিলে থাকে এটা 1/2 এর হোল কিউব, ঠিক আছে? প্লাস এখানে 1/2 কমন নিলে কি পড়ে থাকে 1/2 এর হোল টু দি পাওয়ার 6 প্লাস চলতে 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 কত দূর, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এটা সেই এই জিপির এসএন বার করার ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা অনুযায়ী কি আসবে 1/4 ইন্টু 1/1 মাইনাস 1/2 এর হোল কিউব, তাহলে আসছে 1/4 ইন্টু 8/7, তাহলে এটা কেটে গেল, 2 এটা 2/7। আগে কত বেরিয়েছিল প্রবাবিলিটি অফ ডি, ওটা কত বেরিয়েছিল, প্রবাবিলিটি অফ ডি বেরিয়েছিল আমাদের 4/7, প্রবাবিলিটি অফ ডি বেরিয়েছে 4/7, প্রবাবিলিটি অফ ই বেরালো আমাদের কত 2/7। বোঝা গেছে? ঠিক আছে, দেখে নাও। এবার আমরা বার করব প্রবাবিলিটি অফ এফ, সেটা কি, সেটা হচ্ছে সি এর জেতার সম্ভাবনা। এটা ছিল বি এর জেতার সম্ভাবনা, এটা ছিল এ এর জেতার সম্ভাবনা, এবার বেরোচ্ছে সি এর জেতার সম্ভাবনা, ঠিক আছে?
এবার আমরা বার করছি সি এর জেতার সম্ভাবনা, সি এর জেতার সম্ভাবনা, যেটা নাম দিচ্ছি ই, সরি এফ, এফ নাম দিচ্ছি, ঠিক আছে। এফ সমান কি হবে, এ টস করলো টেল পড়লো, তারপর বি এর কাছে গেল, বি টস করলো টেল পড়লো, তারপর সি টস করলো হেড পড়ে গেল, এটা হতে পারে, তাহলে সি জিতে গেল, সেটাই লিখে দিই, এফ ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, ঠিক আছে, ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এর মানে কি, মানে এর কাছে যখন গেল তখন টেল পড়লো, বি এর কাছে যখন গেল তখন টেল পড়লো, এবং সি এর কাছে যখন কয়েনটা গেল তখনও টেল পড়লো, তারপর আবার এর কাছে আসবে, এ টস করলো, তার আবার টেল পড়লো, তারপর আবার বি এর কাছে যাবে, আর এ যদি এখানে হেড ফেলে দেয় তাহলে গল্প শেষ, এ জিতে যাবে, কিন্তু আমাদেরকে জেতার দরকার কাকে, যেখানে আমাদেরকে জেতার দরকার সি কে, ঠিক আছে। তাহলে আমাদেরকে সি একমাত্র হেড পড়বে কখন কখন সেগুলো বার করবো। তারপর এ টেল ফেললো, তারপর আবার বি এর কাছে গেল, বি কমপ্লিমেন্ট, তারপর সি এর কাছে গেল, সি হেড ফেলে দিল, ঠিক আছে, মানে সি টস করতে হেড পড়লো আর কি। ইউনিয়ন এখানে আবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, ঠিক আছে, ইউনিয়ন করে চলতে থাকবে। মানে এখানে কি বলছে, এ টেল ফেললো, বি এর কাছে গেল, বি টেল ফেললো, সি এর কাছে গেল, সিও টেল ফেললো, তারপর আবার এ আবার ঘুরে ফিরে এর কাছে এলো, এর কাছে যেহেতু টেল পড়লো, বি এর কাছে যেহেতু টেল পড়লো, এইভাবে সব টেল পড়তে পড়তে এইখানে যখন সি টস করছে তখন হেড পড়ছে, বুঝে গেছে। তাহলে এখানে পটাপট করে প্রবাবিলিটি নিয়ে মান বসাও, তাহলে প্রবাবিলিটি অফ এফ কত হবে, একবারে ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি প্লাস probability of A complement probability of B complement into probability of C complement probability of A complement probability of B complement probability of C plus এটার পুরোটা আবার, তাহলে probability of A 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এবার সব মানগুলো বসো, তাহলে এখানে প্রথমে তিনটে হাফ বসবে প্লাস এখানে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ছটা হাফ বসবে, কটা বসলো 1 2 3 4 5, এখন একটা বসবে, আর এদিকে 9টা হাফ বসবে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। এবার এখান থেকে 1/2 কিউব কমন নিয়ে নাও, মানে তিনটে হাফ কমন নিয়ে নাও, 1/2 কিউব কমন নিয়ে নাও, মানে 1/8 কমন নিয়ে নাও, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস এখানে তিনটে হাফ কমন নিয়ে নিয়েছি, তাহলে কটা পড়ে রয়েছে 1 2 3 তিনটে পড়ে রয়েছে, তাহলে 1/2 এর হোল কিউব প্লাস এখান থেকে আবার তিনটে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কটা পড়ে রয়েছে 6টা হাফ পড়ে রয়েছে, তাহলে 1/2 এর হোল টু দি পাওয়ার 6 প্লাস করে 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 প্লাস করে 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 কত দূর যাবে ইনফিনিটি পর্যন্ত, তাহলে করে ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে এখানে আমরা এসএন এর ফর্মুলা অনুযায়ী এটা আমরা লিখতে পারি 1/8 ইন্টু এখানে লিখতে পারি 1/1 মাইনাস 1/8, তাহলে কত আসবে 1/8 ইন্টু 8 এর 7, তাহলে কেটে গেল 8 8, তাহলে এটা হবে 1 এর 7, তাহলে প্রবাবিলিটি অফ এফ মানে সি এর জেতার সম্ভাবনা কত 1/7। তাহলে দেখো অ্যান্সার দেখো, এটা হচ্ছে এ এর জেতার সম্ভাবনা, এটা এ এর জেতার সম্ভাবনা, এটা এ, এটা বি এর জেতার সম্ভাবনা, এটা সি এর জেতার সম্ভাবনা। তাহলে 4 এর 7, 2 এর 7, 1 এর 7, এটা হবে অ্যান্সার। 4 এর 7, 2 এর 7, 1 এর 7, মানে এরটা 4 এর 7, 2 এর 7, 1 এর 7, তাহলে অ্যান্সার হবে এরটা, অ্যান্সার হবে এর দাগের অপশনটা, ঠিক আছে, বোঝা গেছে। 68 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এখানে বলেছে যে একটি থলিতে 5টি লাল বল এবং 4টি হলদে বল আছে, তাহলে একটা থলি বানানো যাক, জারি বানাচ্ছে আর কি, এতে 5টি লাল বল আর হচ্ছে 4টে হলুদ বল আছে, ঠিক আছে, 5টি লাল বল 4টে হলুদ বল। তারপর কি
থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলো, থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটা বল তোলা হচ্ছে, অপর থলিতে সেটাকে রাখা হলো, যার মধ্যে 3টে লাল বল এবং 6টি হলদে বল আছে। কটা লাল বল আছে? 3টে, আর 6টি হলদে বল। 3টে লাল বল আছে আর 6টি হলদে বল আছে, বোঝা গেছে? এবার দ্বিতীয় থলি থেকে একটা বল তোলা হবে, দ্বিতীয় থলি থেকে আমরা একটা বল তুলব, একটা বল তুলব, ঠিক আছে? তাহলে সেই বলটা হলুদ হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে, ঠিক আছে? এখানে কিছু কেস ফেস আসবে, ঠিক আছে? কি কেস ফেস দেখা যাক। ফার্স্ট কেস এইটা, যে এইখান থেকে যখন বল তোলা হচ্ছে, এইখান থেকে যখন একটা বল তুলে এইখানে পাঠানো হচ্ছে, তারপর আবার এইখান থেকে বল তুলে যখন নেওয়া হচ্ছে, সেটাকে হলুদ হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট জার, এটা সেকেন্ড জার বা থলি, যাই হোক ব্যাগ। এবার এইখান থেকে যখন বলটা তুলছি না, এইখান থেকে যখন বলটা তুলছি, সেই বলটা হয়তো কি লাল হবে, না হলে কি হলুদ হবে। তাহলে আমরা প্রথমে যদি ধরে নিই যে প্রথম থলি থেকে প্রথম বল তোলা হলে সেটি লাল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? সেটা আমরা বার করব, সেটা কি লাল হওয়ার সম্ভাবনা। তাহলে কি হবে লাল হওয়ার সম্ভাবনা? দেখো এখানে কটা টোটাল বল আছে, টোটাল 9টা বল আছে। 9টা বল থেকে কটা বল তোলা হচ্ছে? একটা বল তোলা হচ্ছে, বোঝা গেছে? তাহলে এখানে এবার সেটাকে লাল হওয়ার সম্ভাবনা, তাহলে লাল বল কটা আছে? 5টা। 5টার মধ্যে থেকে যে কোনো একটা লাল বল নির্বাচন করা যায় 5C1 রকম উপায়। তাহলে এটার সম্ভাবনা কত হবে? 5/9। এবার এই যে একটা বল যাচ্ছে সেকেন্ড থলিতে, সেই বলটা কি? সেই বলটা হচ্ছে লাল, একটা লাল বল যাচ্ছে। তাহলে এখানে এখন টোটাল কটা লাল বল হয়ে গেল? একটা রেড বল হলো। তাহলে টোটাল আছে কত? মানে একটা রেড বল যুক্ত হলো, তাহলে টোটাল হচ্ছে এখানে 4টে লাল বল, বোঝা গেছে? এবার সেই 4টে লাল বল আর 6টা ইয়েলো বল থেকে যে বলটা তুলবো আমরা, সেটাকে ইয়েলো হতে হবে, সেটাকে ইয়েলো হতে হবে, সেটা সম্ভাবনা আমরা বার করব। তাহলে ফার্স্ট কেসে এবার আমরা লিখব যে দ্বিতীয় থলি থেকে তোলা বলটি হলুদ হওয়ার সম্ভাবনা, এটাই তো চেয়েছে নাকি? এটাই চেয়েছে, হলুদ হওয়ার সম্ভাবনা কত হবে? এই 5/9 ইন্টু এইখানে টোটাল এখন কটা বল আছে? টোটাল 10টা বল আছে দ্বিতীয় থলিতে, তাহলে 10টার মধ্যে থেকে একটা তুলতে হবে। তাহলে এটা 10C1 রকম উপায় আমরা তুলতে পারি, বোঝা গেছে? এটাই হচ্ছে স্যাম্পল স্পেসের কি নমুনা বিন্দু। এবার ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে যে এই বলটা যেন ইয়েলো হয় তার সম্ভাবনা, ঠিক আছে? তাহলে ইভেন্ট বলছে যে বলটাকে ইয়েলো হতে হবে। তাহলে এখানে কটা ইয়েলো বল আছে? 6 পিস ইয়েলো বল আছে। 6টা ইয়েলো বল থেকে একটা ইয়েলো বল নির্বাচন করা যায় 6C1 রকম উপায়ে, 6C1, ঠিক আছে? তাহলে এটা কত আসছে? 5/9 ইন্টু 6/10, তাহলে আসছে 30-এর কত? 90, 30-এর 90, বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট কেস। যদি প্রথম থলি থেকে প্রথম বলটা তোলা হয়, সেটা যদি লাল হয়, তাহলে দ্বিতীয় থলি থেকে যে একটা বল তোলা হবে, সেই বলটা হলুদ হওয়ার সম্ভাবনা হচ্ছে 30-এর 90। তারপর সেকেন্ড কেস কি হবে? সেকেন্ড কেস হচ্ছে এই প্রথম থলি থেকে যে বলটা তোলা হচ্ছে, সেটা কি হলুদ হওয়ার সম্ভাবনা। এখানে আমরা লাল বল তুলেছিলাম, এবার তুলছি আমরা একটা হলুদ বল, বোঝা গেছে? তাহলে এই লালের গল্প থাকছে না, এখানে একটা হলুদ বল তোলা হচ্ছে। তাহলে লিখবো প্রথম থলি থেকে প্রথম
বল তোলা হলে, প্রথম বল তোলা হলে সেটি হলুদ হওয়ার সম্ভাবনা, হলুদ হওয়ার সম্ভাবনা কত হবে? এখানে টোটাল কটা বল আছে? ওই 9C1, ঠিক আছে, 9C1 হবে নিচে, মানে 9টা বল থেকে যে কোনো একটা বল নির্বাচন করা যায় 9C1 রকম উপায়, সেটাই লিখলাম। এবার আমরা এই যে এই 4টে যে হলুদ বল আছে সেইখান থেকে একটা বল নিয়ে কোথায় রাখছি? এই দ্বিতীয় জারে বা দ্বিতীয় ব্যাগে। তাহলে এই 4টে হলুদ বল থেকে একটা হলুদ বল নির্বাচন করা যায় 4C1 রকম উপায়, তাহলে লিখে দাও এখানে 4C1, তাহলে এটা হচ্ছে 4 এর 9। এবার এই দ্বিতীয় থলি থেকে তোলা বলটি হলুদ হওয়ার সম্ভাবনা কত? সমান এই 4 এর 9 ইন্টু এই একটা হলুদ বল যখন এখানে আসছে, তাহলে এখানে টোটাল কটা বল হচ্ছে? টোটাল হলুদ হচ্ছে 7টা বল, আর টোটাল বল হচ্ছে এখানে 10টা। তাহলে 10টা বল থেকে একটা বল নির্বাচন করা যায় 10C1 রকম উপায়, আর সেই বলটাকে হলুদ হতে হবে। তাহলে হলুদ কটা বল আছে? 7টা বল আছে, তাহলে 7টা হলুদ বল থেকে একটা হলুদ বল নির্বাচন করা যায় 7C1 রকম উপায়। তাহলে আসছে 4 এর 9 ইন্টু 7 এর 10, তাহলে 28 এর কত? 90। তাহলে মোট সম্ভাবনা, অ্যান্সারটা আমরা লিখছি এবার, মোট সম্ভাবনা কত? এখানে বেরিয়েছিল কত? 30 এর 90 বসিয়ে দাও, প্লাস 28 এর 90, তাহলে অ্যান্সার আসছে কত? 58 এর 90। দেখো অ্যান্সার এটা আছে কিনা। অ্যান্সার আছে, ওরা কাটাকুটি করেছে এটাকে 2 দিয়ে, তাহলে এটা আছে 29 আর এটা হচ্ছে কত? 45, তাহলে 29/45। তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে বি এরটা, অ্যান্সার হচ্ছে বি এরটা। ওকে, বোঝা গেছে? আচ্ছা, বি এরটা একদম ইজি অঙ্ক, কোনো কঠিন করে ভাবার কিচ্ছু নেই, অঙ্কগুলো যথেষ্ট সোজা, শুধু একটু মাথা খাটাতে হবে। বোঝা গেছে? বুঝে গেছে? তারপর 69 এর অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে যে দুটি একই ধরনের থলি আছে, তাতে প্রত্যেকটিতেই 5টি সাদা 5টি লাল বল আছে। দুটো থলি আছে, ঠিক আছে, দুটো থলি ড্র করা যাক। এই একটা থলি, এতে 5টা লাল আর 5টা সাদা আছে। কি আছে? বল আছে। তারপর দ্বিতীয় আর একটা থলি, এতেও 5টা লাল আর 5টা সাদা বল আছে। এটা ফার্স্ট থলি, এটা হচ্ছে সেকেন্ড থলি। বোঝা গেছে? এবার উদ্দেশ্যহীন ভাবে দ্বিতীয় থলি থেকে একটা বল প্রথম থলিতে আমরা স্থানান্তরিত করলাম। এখান থেকে একটা বল স্থানান্তরিত হলো, একটা কি বল পরে লিখছি, একটা বল স্থানান্তরিত হলো। তারপর প্রথম থলি থেকে একটা বল তোলা হলো, এখান থেকে একটা বল তোলা হলো, সেই একটা বলকে লাল হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে। সেই একটা বল কি? লাল হওয়ার সম্ভাবনা কত। বুঝে গেছে? এই হচ্ছে অঙ্ক। এটা ঠিক আগের অঙ্কটারই মতো, এখানে কয়েকটা কেস আসবে, দুটো কেস আসবে এখানে, ঠিক আছে। ফার্স্ট কেস কি? ফার্স্ট কেস হচ্ছে এই দ্বিতীয় ব্যাগ থেকে যে বলটা তোলা হচ্ছে সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা, আমরা উদ্দেশ্যহীনভাবে তুলছি, লালও হতে পারে সাদাও হতে পারে। তো ফার্স্ট কেসে লাল হওয়ার সম্ভাবনাটা কত লিখছি, তাই লিখবো প্রথম থলি থেকে প্রথম তোলা বল লাল হওয়ার সম্ভাবনা কত হবে? এখানে টোটাল কটা বল আছে? 10টা বল আছে। তো 10টা বল থেকে একটা বল তোলা যায় 10C1 রকম উপায়, তাহলে 10C1। আচ্ছা, এবার সেই বলটাকে কি লাল হতে হবে, তাহলে কটা লাল বল আছে? 5টা লাল বল। 5টা লাল বল থেকে
যে কোনো একটা বল নেওয়া যেতে পারে 5C1 রকম উপায়, তাহলে বসিয়ে দিলাম, তাহলে এটা কত 5/10, বোঝা গেছে। তারপর এখানে তাহলে এই একটা যদি লাল বল পাঠিয়ে দিই প্রথম ব্যাগে, তাহলে এখানে টোটাল কটা বল হচ্ছে, এখানে টোটাল হচ্ছে 11টা বল, তাই তো, আর একটা লাল বল বাড়ছে, তাহলে টোটাল হচ্ছে এখানে 11টা বল আছে। এবার সেই 11টা বল থেকে আমরা যে বলটা তুলবো সেই বলটাকে লাল হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে, ঠিক আছে। তাহলে এবার লিখবো দ্বিতীয় থলি থেকে তোলা বল লাল হওয়ার সম্ভাবনা, থেকে তোলা বল লাল হওয়ার সম্ভাবনা, এটাই তো চেয়েছে, দ্বিতীয় বল লাল হওয়ার সম্ভাবনা। তাহলে এই 5/10 ইন্টু এখানে কটা বল আছে, টোটাল আছে 11টা বল, 11টা বল থেকে একটা বল তোলা যেতে পারে 11C1 রকম উপায়, তাই লিখে দাও 11C1, ঠিক আছে। আর উপরে কত লিখবো, উপরে টোটাল বল আছে কটা লাল বল আছে 5টা, তাহলে 5C1, তাহলে এটা কত হবে 25/110, বোঝা গেছে। তারপর সেকেন্ড কেস কি হবে, সেকেন্ড কেস হবে প্রথম থলি থেকে প্রথম তোলা বল কি হয়েছে, এটা লাল ধরেছিলাম, এবার এটা সাদা নেব, সাদা হওয়ার সম্ভাবনা কত, সাদা হওয়ার সম্ভাবনা এই 5/10 হবে, তাই তো, মানে 5C1/10C1, তাহলে 5/10 হবে, বুঝে গেছে। এবার দ্বিতীয় থলি থেকে, আচ্ছা এবার যদি আমরা এখানে একটা হোয়াইট বল পাঠাই, তাহলে এটা একটা হোয়াইট বল যাচ্ছে এখানে, তাহলে এখানে টোটাল কটা হোয়াইট বল হচ্ছে +1W, মানে হচ্ছে টোটাল এখানে হোয়াইট বল হচ্ছে 6টা, আর টোটাল বল সংখ্যা হচ্ছে এখানে 11টা, বুঝে গেছে। তাহলে দ্বিতীয় থলি থেকে, আচ্ছা আমি মনে হয় একটু ভুল করেছি, প্রথম বল যদি লাল হয়, লালটা পাঠালে এখানে তো আরেকটা রেড হবে, তাহলে এই তো এখান থেকে লাল হওয়ার সম্ভাবনা এটা 6 হবে, এটা 6 হবে, মানে এখানে আরেকটা রেড হলে এখানে টোটাল 6টা বল হবে, 6টা বল থেকে একটা বল নির্বাচন করা যায় 6C1 রকম উপায়, তাহলে এটা 6 হবে, তাহলে এটা অ্যান্সার হবে 30/110, বুঝে গেছে। আর এটা দ্বিতীয় থলি থেকে তোলা বল লাল হওয়ার সম্ভাবনা কত হবে, 5/10 ইন্টু 11, নিচে হবে 11C1 আর উপরে হবে কটা লাল বল আছে, 5টা লাল বল আছে, তো 5টা লাল বল থেকে একটা বল নির্বাচন করা যায় 5C1 রকম উপায়, তাহলে এটা 5C1 করে দাও, তাহলে হচ্ছে এটা 25/110, তাহলে টোটাল প্রবাবিলিটি মানে মোট প্রবাবিলিটি হবে, মোট সম্ভাবনা সমান কত হচ্ছে, এটা 30/110 প্লাস এটা কত 25/110, তাহলে কত আসছে 55/110, তাহলে এটা হচ্ছে কত হাফ, 55 আর এদিকে 110 কেটে 2, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার হাফ, মানে ডি একটা অ্যান্সার হবে, ডি একটা অ্যান্সার হচ্ছে ডি একটা। ওকে, আর দুটো অঙ্ক বাকি, জলদি এটা করে নাও। উত্তরের অঙ্কটা কি বলেছে দেখো, যে একটি পাত্র থেকে, মানে একটি পাত্র এর মধ্যে 3টে সাদা মার্বেল ও 5টি লাল মার্বেল আছে, তাহলে এ একটা হচ্ছে পাত্র, একটা পাত্র, এগুলো সব আগের অঙ্কের মতনই, ঠিক আছে। আচ্ছা বি হচ্ছে একটা পাত্র, এ পাত্রে 3টি সাদা এবং 5টি লাল মার্বেল আছে, তাহলে 3টি সাদা আর 5টি লাল মার্বেল আছে, বুঝে গেছে। তারপর কি বলছে, যে অন্য একটি পাত্র বিয়ের মধ্যে 5টি সাদা আর 3টি লাল মার্বেল আছে। এবার কি বলছে, এবার বলছে যে এ পাত্র থেকে বি পাত্রে 2টি মার্বেল স্থানান্তরিত করা হলো, মানে, এ পাত্র থেকে 2 পিস মার্বেল এই বি পাত্রে নিয়ে যাওয়া হচ্ছে, বুঝে গেছে। এবার কি বলছে, যে এ পাত্রে 3টি সাদা এবং 5টি লাল মার্বেল আছে,
বুঝা গেছে? তাহলে তারপর বি পাত্র থেকে একটা মার্বেল তোলা হচ্ছে, একটা মার্বেল, বুঝা গেছে? সেই মার্বেলটাকে লাল হওয়ার বা সেই মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে এই মার্বেলটাকে লাল হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে, ঠিক আছে? একটা মার্বেল যেটা লাল। তাহলে এখানে কি কি কেস হতে পারে? এখানে তিনটে কেস হতে পারে। তাহলে ফার্স্ট কেস কি? ফার্স্ট কেস হচ্ছে এই যে দুটো মার্বেল তোলা হচ্ছে না, তো দুটো মার্বেলই যদি লাল হয়, বুঝে গেছে? তাহলে আমরা লিখব প্রথম পাত্র এ থেকে তোলা দুটি মার্বেল লাল হলে এই বি থেকে একটি মার্বেল লাল হওয়ার সম্ভাবনা হবে, অতবার লিখছি না, একবার লিখে দিচ্ছি সম্ভাবনা কত হবে দেখা যাক। করছি এই এ পাত্র থেকে দুটি লাল মার্বেল তোলা হচ্ছে। এ পাত্রে টোটাল কটা মার্বেল আছে? 8টা। তাহলে 8টা থেকে দুটো মার্বেল তোলা হচ্ছে। তাহলে 8টা মার্বেল থেকে দুটো লাল নয়, দুটি মার্বেল তোলা যেতে পারে 8C2 রকম উপায়, বুঝে গেছে? এবার সেই দুটো মার্বেলকে কি লাল হতে হবে। তাহলে এখানে লাল মার্বেল কটা আছে? 5টা। তাহলে 5টা লাল মার্বেল থেকে দুটি লাল মার্বেল নির্বাচন করা যায় 5C2 রকম উপায়, হলো। ইনটু এখানে এই যে একটা মার্বেল তুলছি সেইটাকে কি লাল হতে হবে। তাহলে এখান থেকে যদি দুটো লাল মার্বেল তুলে নিয়ে যাওয়া হয়, তাহলে আগে ছিল 3টে লাল মার্বেল আর এখন দিয়েছি এতে কটা? দুটো লাল মার্বেল। তাহলে টোটাল এখানে আছে 5টা লাল মার্বেল হয়েছে। আর টোটাল মার্বেল সংখ্যা কত? এখানে 5 5 10, তাহলে 10টা। তাহলে এই 10টা টোটাল মার্বেল থেকে একটি মার্বেল নির্বাচন করা যায় 10C1 রকম উপায়, বুঝে গেছে? 10। এবার সেই 5টা লাল মার্বেল থেকে একটি লাল মার্বেল চাই, বুঝে গেছে? তাহলে 5 লাল মার্বেল থেকে একটি লাল মার্বেল তো নির্বাচন করা যায় 5C1 রকম উপায়, বসিয়ে দাও, বুঝে গেল? তাহলে এখানে 5C2 এর ভ্যালু কত? 10। এখানে 5C1 এর ভ্যালু হচ্ছে কত? 5। আর এখানে 8C2 এর ভ্যালু কত? 28। আর এখানে 10C1 এর ভ্যালু কত? 10। 10 কেটে গেল, তাহলে এটা 5 এর 28। এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি বলছে? সেকেন্ড কেস বলছে এই পাত্র থেকে এ পাত্র থেকে তোলা দুটি মার্বেল যদি সাদা হয়, ঠিক আছে? তাহলে এ পাত্র থেকে তোলা দুটি মার্বেল যদি সাদা হয়, তাহলে এই বি পাত্র থেকে একটি লাল মার্বেল তোলার সম্ভাবনা হবে কত? লিখে দিচ্ছি সম্ভাবনা সমান নিচে 8C2। এখানে কটা সাদা মার্বেল আছে? 3টে। তাহলে 3টে মার্বেল থেকে কটা মার্বেল তুলবো? দুটো। তাহলে 3টে মার্বেল থেকে দুটো মার্বেল 3C2 রকম উপায় ইনটু এখানে যখন দুটো সাদা মার্বেল নিয়ে যাচ্ছি, তাহলে বি পাত্রে টোটাল সাদা মার্বেল কটা হচ্ছে? 5 + 2, ঠিক আছে? তাহলে টোটাল এখানে হচ্ছে 7টা হোয়াইট মার্বেল। তাহলে 7টা হোয়াইট মার্বেল আর এইদিকে হচ্ছে 3টে রেড মার্বেল, তাহলে দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 10টা কি টোটাল মার্বেল আছে, 10টা টোটাল মার্বেল আছে। তো এই 10টা টোটাল মার্বেল থেকে একটা মার্বেল নির্বাচন করা যায় 10C1 রকম উপায়। আর এখানে 3টে লাল মার্বেল আছে, তো 3টে লাল মার্বেল থেকে একটা লাল মার্বেল নির্বাচন করা যায় 3C1 রকম উপায়, বুঝে গেছে? এবার এটাকে ক্যালকুলেশন করো। ওই 3C2 মানে কত হচ্ছে? এখানে 3 ইন্টু 3C1 মানে কত? 3। আর এদিকে 8C2 মানে কত? 28। আর এদিকে 10C1 মানে 10। তাহলে হচ্ছে এটা কত? 9 এর 280। 9 এর 280। এবার থার্ড কেস কি? এই যে দুটো মার্বেল তোলা হচ্ছে, একটা মার্বেল কি? একটা মার্বেল লাল আর একটা মার্বেল সাদা হচ্ছে, বুঝে গেছে? তাহলে এ পাত্র থেকে তোলা দুটি মার্বেল যদি একটি সাদা ও একটি কি
লাল হয়। তাহলে তাহলে এই বি পাত্র থেকে তোলা মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা হবে, লিখে দাও সম্ভাবনা কত হবে দেখা যাক। নিচে হবে 8C2। এখানে তিনটে সাদা মার্বেল থেকে একটা সাদা মার্বেল নির্বাচন করা যায় 3C1 রকম উপায়, ইন্টু এই 5টা লাল মার্বেল থেকে একটি লাল মার্বেল নির্বাচন করা যায় 5C1 রকম উপায়, ইন্টু এখানে তাহলে কটা মার্বেল হচ্ছে টোটাল, এখানে টোটাল হচ্ছে, এখানে 5টা সাদা মার্বেল ছিল, একটা সাদা মার্বেল অ্যাড হচ্ছে, আর হচ্ছে 3টে লাল মার্বেল ছিল, একটা লাল মার্বেল অ্যাড হচ্ছে, তাই টোটাল এখানে হচ্ছে কটা 10টা মার্বেল, আর তার মধ্যে 6টা হচ্ছে সাদা মার্বেল আর হচ্ছে 4টে হচ্ছে লাল মার্বেল। বোঝা গেছে? তাহলে এই টোটাল মার্বেল থেকে মানে টোটাল 10টা মার্বেল থেকে একটা মার্বেল তোলা যায় 10C1 রকম উপায়। ঠিক আছে, এবার সেই মার্বেলটা লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে কটা লাল মার্বেল আছে? 4টে লাল মার্বেল, 4টে লাল মার্বেল থেকে একটা লাল মার্বেল তোলা যায় 4C1 রকম উপায়, বসিয়ে দিলাম। তাহলে এটা কত হচ্ছে 3 × 5 × কত 4 বাই 28 × 10। তাহলে এটা কাটো, এটা হচ্ছে কত 2, এটা হচ্ছে 2, তাহলে 6 এর 28। তাহলে অতএব মোট সম্ভাবনা কত হবে? 5 এর 28 প্লাস 9 এর 280 প্লাস 6 এর 28 যোগ করলে কত হবে 100। 280 এখানে, এটা 50 প্লাস 9 প্লাস এটা কত 60, তাহলে 119 বাই 280। এটাকে যদি 7 দিয়ে কাটো কত হবে? 7 × 7, 7 × 7 = 49, তাহলে 17/40। তাহলে অ্যান্সার হচ্ছে 17/40। তাহলে অ্যান্সার হচ্ছে তোমাদের কত অপশনটা? অপশন এ, অপশন এরটা হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তারপর লাস্ট অঙ্ক আজকের 71 দাগের। প্রবাবিলিটির আরেকটা পার্ট আসবে, তাতে ওই বেস থিওরেমের অঙ্কগুলো করিয়ে দেওয়া হবে, মানে পরের এক্সারসাইজ যেটা আছে সেটা সব করিয়ে দেবো। বেস থিওরেমটা আগে বুঝিয়ে দেবো, তারপর তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো পরের। তারপরে 71 দাগের অঙ্কটা কি বলছে দেখো। এখানে বলছে যে 3টি থলির প্রত্যেকটিতে 5টি লাল 5টি কালো বল আছে। 3টি থলি আছে, আগেরগুলো দুটো নিয়ে কাজ হচ্ছিল, এবারে 3টে থলি আছে। তিনটে থলিতে 5টি লাল আর 5টি কালো বল আছে। 3টে থলিতে সবেতেই 5টি লাল 5টি কালো, 5টি লাল 5টি কালো বল আছে। বোঝা গেছে? এবার কি বলছে দেখো, এবার বলছে যে প্রথম থলি থেকে একটি বল দ্বিতীয় থলিতে, প্রথম থলি থেকে একটি বল দ্বিতীয় থলিতে। তারপর কি বলছে? তারপর বলছে এবং দ্বিতীয় থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তৃতীয় থলিতে পাঠানো হলো। এখান থেকে একটা বল যাবে, তারপর আবার এখান থেকে একটা বল যাবে। বুঝে গেল? এটা হচ্ছে প্রথম থলি, এটা হচ্ছে দ্বিতীয় থলি, এটা হচ্ছে তৃতীয় থলি। ঠিক আছে, এবার কি বলেছে? এবারে বলেছে যে এখন তৃতীয় থলি থেকে একটি বল তোলা হলো, সেই তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। এখান থেকে একটা বল তোলা হচ্ছে, সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে। বুঝা গেছে? এবার এখানে কি কি কেস হতে পারে দেখো। এখানে ফার্স্ট কেস হচ্ছে, এখানে কটা বল তোলা হচ্ছে? একটা, আর এখানে কটা? একটা বল তোলা হচ্ছে, তাই তো? তাহলে এই তোলা যে বলটা হচ্ছে না প্রথম থলি থেকে, সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা, মানে সেই বলটা কি হবে? লাল হবে। তাই লেখো প্রথম
থলি থেকে তোলা বল লাল হওয়ার সম্ভাবনা কত হবে? টোটাল কটা বল আছে? টোটাল আছে 10টা বল, ঠিক আছে। আর সেখান থেকে একটা বল লাল হওয়ার সম্ভাবনা, তাহলে এখান থেকে 10C1 আর এদিকে 5C1, তাহলে কত হবে? হাফ হবে, তাই তো? বুঝে গেছে? হাফ হবে। তারপর এক্ষেত্রে তারপর দ্বিতীয় থলিতে কটা বল হচ্ছে? টোটাল হচ্ছে দ্বিতীয় থলিতে এই একটা লাল বল যখন এখানে চলে এলো, একটা লাল বল যখন চলে এলো, টোটাল এখানে তাহলে কটা বল হচ্ছে? 11টা বল হচ্ছে। তার মধ্যে লাল বল আছে কটা? 6টা। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় থলি থেকে আবার দ্বিতীয় থলি থেকে কি বল তুলছি? আবার একটা দ্বিতীয় থলি থেকে যে বলটা উঠছে সেটা কি? লাল হচ্ছে। বুঝে গেল? তাহলে দ্বিতীয় থলি থেকে যে বলটা উঠছে সেটা কি? লাল হচ্ছে। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা কত হবে? এখন দ্বিতীয় থলিতে টোটাল কটা বল আছে? 11টা বল। 11টা বল থেকে একটা বল নির্বাচন করার উপায় হচ্ছে 11C1, বুঝে গেছে? আর হচ্ছে লাল বল টোটাল কটা আছে? 6টা। তো 6টা লাল বল থেকে একটা লাল বল নির্বাচন করার উপায় হচ্ছে 6C1, তাহলে এটা হচ্ছে 6 এর 11, বুঝে গেছে? এটা হচ্ছে 6 এর 11। তাহলে এটা সম্ভাবনা হচ্ছে কত? এই আগে ছিল হাফ আর এইটা হচ্ছে কত? 6 এর 11, তাহলে 6 এর 11 ইন্টু হাফ, তাহলে এখানেই করে দাও হাফ ইন্টু, ঠিক আছে। তারপর এই তৃতীয় নম্বর থলি থেকে যে বলটা উঠছে সেটা কি? লাল, বুঝে গেল? তাহলে যখন একটা আবার লাল বল এখানে যাচ্ছে, এখানে তাহলে টোটাল কটা বল হচ্ছে? তাহলে এখানে আবার টোটাল হচ্ছে 6টা লাল বল আর টোটাল আছে এখানেও 11টা বল। তাহলে তৃতীয় থলি থেকে আমরা লিখব তৃতীয় থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা এইটা ইন্টু 6 এর 11 ইন্টু হাফ ইন্টু এখানেও সেম জিনিস, এখানে হচ্ছে টোটাল হচ্ছে এই 11টা বল। 11টা বল থেকে একটা বল নির্বাচন করা যায় 11C1 রকম উপায়, আর 6টা লাল বল থেকে একটা বল নির্বাচন করা যায় 6C1 রকম উপায়। তাহলে টোটাল হচ্ছে এখানে 6 এর 11 ইন্টু হাফ ইন্টু 6 এর 11, বোঝা গেল? এটা হচ্ছে তৃতীয় থলি থেকে তোলা বলটি লাল। এইটা একটা গল্প। আর একটা গল্প কি হতে পারে? এই দ্বিতীয় থলি থেকে যে বলটা তোলা হচ্ছে না, সেটা লাল না হয়ে যদি কালো বল হয়ে যায়, মানে এই বলটা যদি ব্ল্যাক হয়ে যায়, মানে 1 ব্ল্যাক বল তোলা হচ্ছে, তাহলে কি হবে? আবার দ্বিতীয় থলি থেকে তোলা বল কালো হওয়ার সম্ভাবনা কত হবে দেখা যাক। এখানে টোটাল তাহলে কটা বল আছে? 11টা বল। 11টা বলের মধ্যে 5টা হচ্ছে কি? কালো। তাহলে এই কালো বল হওয়ার সম্ভাবনা হবে হাফ ইন্টু কত? 5C1 বাই 11C1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু 5 এর 11। এক্ষেত্রে তাহলে যখন একটা কালো বল এই 3 নম্বর জারে যাচ্ছে, তাহলে এখানে কটা টোটাল কালো বল হচ্ছে? টোটাল কালো বল হয়ে যাচ্ছে 6টা, আর 5টা কি? লাল বল। তাহলে এক্ষেত্রে তৃতীয় থলি থেকে তোলা বল কি চেয়েছে? লাল হওয়ার সম্ভাবনা, তাই ওটা বার করবো। লাল হওয়ার সম্ভাবনা কত? হাফ ইন্টু 5 এর 11 ইন্টু এখানে টোটাল কটা? 5টা লাল বল আছে। 5টা লাল বল থেকে একটা লাল বল নির্বাচন করা যায় 5C1 রকম উপায়, বাই এখানে টোটাল কটা বল আছে? 11টা বল। তাহলে কি লিখবো? 11C1। তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু 5 এর 11 ইন্টু 5 এর 11। তাহলে আমরা কি পেলাম ফার্স্ট কেসে সেটা একটু লিখে রাখি, কারণ আবার সেকেন্ড কেসে যেটা বোর্ডটা এখন মুছতে হবে। এখান থেকে এই দুটো আমরা লিখব, দীর্ঘই হবে। তাহলে কি পেলাম? এইটা পেলাম, মানে 6/11 ইন্টু হাফ ইন্টু 6/11 প্লাস এইটা পেলাম, বুঝে গেছে?
হাফ ইন্টু 5/11 ইন্টু 5/11। ঠিক আছে, একবার দেখে নাও জলদি, নাহলে একবার হচ্ছে পজ করে স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, তারপর যাচ্ছে। ঠিক আছে, তারপর লাস্ট কেস, এখানেও দুখানা আবার সাব কেস আসবে আর কি, সেটা করা যাক। এখানে সেকেন্ড কেসে কি বলছে, এখানে বলছে এই যে প্রথম জার থেকে যে বলটা তোলা হচ্ছে না, সেটা লাল না হয়ে কালো হলো, হতেই পারে। তাহলে এই যে এটা লাল হলো না, কালো হয়ে গেল, বোঝা গেল, সরি কালো, ব্ল্যাক। তাহলে লিখবো প্রথম থলি থেকে তোলা বলটি কালো হওয়ার সম্ভাবনা। কত হবে? ওই হাফই হবে। ঠিক আছে, তারপর এখানে তাহলে টোটাল দ্বিতীয় থলিতে, যখন একটা বল দ্বিতীয় থলিতে গেল, একটা কালো বল দ্বিতীয় থলিতে গেল, তাহলে দ্বিতীয় থলিতে টোটাল কালো বলের সংখ্যা কটা হচ্ছে? 6টা, ব্ল্যাক। ঠিক আছে, টোটাল কালো বলের সংখ্যা হচ্ছে 6টা, আর লাল এবং কালো বল মিলিয়ে টোটাল বল আছে 11টা। তারপর লিখবো আমরা দ্বিতীয় থলি থেকে তোলা বলটি কালো হওয়ার সম্ভাবনা। এই একটা কালোটাই, এখান থেকে যে বলটা তুলছি সেটা হচ্ছে কি কালো তুলছি, তাহলে সেটার কালো হওয়ার সম্ভাবনা হবে এই হাফ ইন্টু টোটাল কটা বল আছে? 11টা বল, তাহলে 11C1, আর হচ্ছে কালো বল কটা আছে? 6টা, তাহলে 6টা কালো বল থেকে একটা কালো বল নির্বাচন করা যায় 6C1 রকম উপায়, তাহলে হাফ ইন্টু 6/11, বোঝা গেল। এবার তাহলে লিখবো আমরা তৃতীয় থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা কত হবে? হাফ ইন্টু 6/11 ইন্টু, আচ্ছা যখনই কালো বলটা এখানে গেল, তাহলে টোটাল এখানে কালো বল কটা? 6টা, 6টা কালো বল, আর 5টা কি? 5টা লাল বল, তাহলে 5টা লাল বল থেকে একটা লাল বল নির্বাচন করা যায় 5C1 রকম উপায়, আর এখানে আছে টোটাল 11টা বল, তাহলে টোটাল 11টা বল থেকে একটা বল নির্বাচন করা যায় 11C1 রকম উপায়, এটা আসবে হাফ ইন্টু 6/11 ইন্টু 5/11। ঠিক আছে, এটা হলো। এবার এর আরেকটা সাবস্কেস কি হবে, যদি এই যে কালো এখান থেকে যে বলটা তুলেছি এটা যদি কালো না হয় কি হতো? লাল হতো, তাহলে কি আসতো দেখা যাক। যদি এই বলটা লাল হতো, তাহলে লেখো এবার দ্বিতীয় থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা কত হবে? এই হাফ ইন্টু এখান থেকে লাল বল কটা আছে? 5টা, তাহলে 5টা লাল বল থেকে একটি লাল বল নির্বাচন করা যায় 5C1 রকম উপায়, আর এখানে টোটাল আছে কটা? 11টা লাল বল, তাহলে 11C1 হরে থাকবে। তাহলে এবার লিখবো আমরা তৃতীয় থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা কত হবে? হাফ ইন্টু 5/11 ইন্টু, এবার এখান থেকে যখন একটা লাল বল তৃতীয় থলিতে যাচ্ছে, তাহলে এখানে টোটাল লাল বল কটা হচ্ছে? 6টা। ঠিক আছে, 6টা হচ্ছে লাল বল হচ্ছে, তাহলে আমরা 6টা লাল বল থেকে একটি লাল বল নির্বাচন করার উপায় হচ্ছে 6C1, আর টোটাল এখানে আছে কটা? 11টা বল, 11টা বল থেকে একটি বল নির্বাচন করার উপায় হচ্ছে 11C1 হয়ে গেল, তাহলে হাফ ইন্টু 5/11 ইন্টু 6/11। তাহলে এখানে কি কি এলো? সেকেন্ড কেসে এলো আমরা এইটা লিখবো প্লাস এইটা, তাহলে আসছে আমাদের কত আসছে লিখো, হাফ ইন্টু 6/11 ইন্টু 5/11 প্লাস এখানে আসছে হাফ ইন্টু 5/11 ইন্টু 6/11। তাহলে আমরা এই দুটোকে যোগ করে দিই, তাহলে কি পাবো দেখা যাক। এই ফার্স্ট প্লাস সেকেন্ড কেসগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের কি আসবে দেখো। এখান থেকে কি কমন যাচ্ছে? এগুলো সব থেকে কমন যাচ্ছে আমাদের, কি কমন যাচ্ছে 6 না, সবে তো 6 নেই, এখান থেকে কমন যাচ্ছে 1/11 ইন্টু 11, এটা কমন যাচ্ছে, তাই তো
আর দুই নিচে 2 ওটাও কমন যাচ্ছে, 1/11 × 11 × 2 কমন যাচ্ছে। তাহলে ওখানে কি পড়ে থাকছে, এই উপরে 6 × 6 তাহলে কত 36, আর এদিকে 5 × 5 তাহলে 25, তাহলে 36 + 25, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে এইদিকে 30 আর এইদিকে কত 30, তাহলে 60 বসিয়ে দাও। তাহলে এটা কত আসছে 1/11 × 11 × 2, আর এইটা আসছে কত ইন্টু এইটা হচ্ছে কত, এটা হচ্ছে 36 আর হচ্ছে 25 যোগ করলে কত পাবো 61, 61 প্লাস এখানে কত কত 60, তাহলে 121, তাহলে 121 আর এদিকে 11 × 11 কেটে দাও, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। দেখে নাও তো হাফ আনসার কিনা। অ্যান্সার আছে বি এরটা, তাহলে অ্যান্সার হচ্ছে বি এরটা, ঠিক আছে। তাহলে আজকে এখান পর্যন্তই করালাম। প্রবাবিলিটি সব এমসিকিউ গুলো যে প্রথম এক্সারসাইজে যেগুলো ছিল সেগুলো সব করিয়ে দিয়েছি। ক্লাস 12 এর প্লে লিস্টে যাও, গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত আছে, আর পার্ট 6ও আসবে যেখানে বেস থিওরেমের অঙ্কগুলো আমি করাবো। তো আজকে এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।